সরলরেখার ঢাল, একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে, মানে ট্যান থিটা, বাংলায় ট্যানজেন্ট বলে, তার ট্যানজেন্টকে ওই সরলরেখার কি বলে, ঢাল বলে। ঢাল, এটাকে বাংলায় এটাকে হচ্ছে নতি বলা হয়। কি বলা হয়? নতি। এ ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এম এর মান হবে কত? ট্যান থিটা। মনে করেন যে এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো একটা সরল রেখা হচ্ছে যে এই যে এখানে একটা কোণ উৎপন্ন করলো, যে থিটা কোণ। তাহলে এই যে সরল রেখাটা আছে, এই সরল রেখার ঢাল হচ্ছে কত? ট্যান থিটা। দেখেন এই যে এখানে যে রেখাটা আছে, এই রেখাটার সাথে এক্স অক্ষ কিন্তু চারটা কোণ উৎপন্ন করছে, তাই না? মানে এই যে এক্স অক্ষ রেখা, তাহলে কোণ এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, কোনটা নিব? তো এই জন্য হচ্ছে এখানে কিছু কথা উল্লেখ করা আছে। প্রথমে বলা আছে ধনাত্মক দিকের সাথে। এই রেখাটা ছেদ করছে কোথায়? এক্স অক্ষকে এখানে। ধনাত্মক দিক কোন দিক? এইদিকে। তাহলে ফার্স্টে এই দিকে যাব। যাওয়ার পরে দেখেন এখানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই টার্মটা কেন আসলো? কারণ কেউ যদি বলে যে এই কোণটা হয়, এই কোণটা হতে পারে না এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। বুঝতেছি? এই জন্য বলছি যে এখানে আসার পরে এইদিকে যদি আসা হয়, এখান থেকে যদি আমরা রেখাটাকে ধরতে চাই, তাহলে এইভাবে আসাটা কি? ঘড়ির কাঁটার দিকে। আর এইভাবে আসাটা কি? ঘড়ির কাঁটার কি? বিপরীত দিকে। ওরা ডিফাইন করে দিছে, এইভাবে ধরতে হবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকে যাব, যাওয়ার পরে হচ্ছে কি, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে এসে রেখাটাকে ধরবো, যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি, এই সরলরেখার ঢাল। মনে করেন এই যে এরকম একটা রেখা আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই রেখার ঢাল কত হবে? tan 60 ডিগ্রি মান কত? √3। এই যে লেখেন। এই যে এখানে যে পি কিউ এর যে রেখাটা আছে, এই পি কিউ রেখার ঢাল কত হবে? মনে করেন এই যে কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। পি কিউ রেখার ঢাল কত হবে? এম ইকুয়াল টু হচ্ছে টেন কত ডিগ্রি? 150 ডিগ্রি। ভেরি গুড। তাহলে এই মানটা আসবে কত? দেখেন -1/√3 আসে। তার কারণ হচ্ছে কি, 150 ডিগ্রি কেন হয়েছে? এক্স অক্ষকে যেখানে ছেদ করলো, এখানে ছেদ করছে, যাবো কোন দিকে? ধনাত্মক দিকে, মানে এই ডান দিকে যাবে। ধনাত্মকে যাওয়ার পরে কিভাবে আসতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ আসতে হবে। আর আমাদের যে কাঙ্ক্ষিত যে কোণ, সেই কোণটা হচ্ছে এই কোণটা। এটা 30 হলে এই কোণটা কত হবে? 180 থেকে বিয়োগ করে পাওয়া যায় 50। কোন অ্যাঙ্গেলটা, কোন কোণটা দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ধনাত্মক দিকে যে তারপরে কি অ্যান্টি ক্লকওয়াইজ আসে, যে ওই কোণটা নিতে হবে। এখান থেকে আমরা কি শিখলাম? যে কোনো একটা রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজে কি সূক্ষ্মকোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল হয় কি? প্লাস। আর যদি স্থূলকোণ উৎপন্ন করে তখন কি হয়? মাইনাস হয়।
যদি এমন হয় আজকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারেন্ট থাকবে না এই এলাকায়, এই ট্র্যাপে আমরা পড়ে যাই, তাহলে তো ফুল ক্লাস এভাবেই তোমাদের করতে হবে। এই এলাকায় কেউ থাকো? তুমি কোনো ঘোষণা শুনছিলে? আচ্ছা, তাহলে না, আবার তাইলে তো বলতে হবে না, এমনি অটোমেটিকলি চলে আসবে ইনশাআল্লাহ। শেষ লেখা। এই যে এখন যে রেখাটা আছে সিডি রেখা, সিডি রেখার ঢাল কত? কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি আমরা হচ্ছে দেখবো 120 ডিগ্রি হবে। জি, 30 ডিগ্রি হবে। 30 ঠিক বলছেন। কারণ আমাদের আসলে অ্যাঙ্গেল লাগবে কোনটা? এই এক্স অক্ষকে ছেদ করছে এখানে, তার মধ্যে আবার ধনাত্মক দিকে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, এই কোনটা লাগবে? তো এটা 60 হলে এটাও কি 60, বিপরীত কোণ এটা 90, তাহলে বাকিটা কত? 30 ডিগ্রি হবে। তাহলে এই রেখার ঢাল হচ্ছে কত? 30 ডিগ্রি। এবার এখানে যে এমন রেখা আছে এই রেখার ঢাল কত হবে? টেন 120 ডিগ্রি। বাকিদের মতামত? এটা 30 মানে হচ্ছে কি, এটা 30, এটা 90 ডিগ্রি, এটা কত? এটা 60। লাগবে কোন অ্যাঙ্গেলটা? দেখেন এক্স অক্ষকে ছেদ করছে কোথায়? এখানে, এখান থেকে ধনাত্মক দিকে যাব, ডান দিকে যাব, গিয়ে কি করবো অ্যান্টি ক্লকে যাবো, আমাদের এই কোণটা লাগবে 60 হলে এটা হবে কত? 120। তার মানে এই যে সঠিক বলছে আজকে 120 কত মাইনাস কি আসে, √3 আসে। তো এখন পড়ার ভিতরেই পড়া আছে আসলে, যে স্বাভাবিকভাবে হচ্ছে বিকনেসের যে প্রশ্ন প্যাটার্ন হয়, এই প্যাটার্নে হচ্ছে কেউ যদি ওইভাবে বেসিক না শিখে ম্যাথ করে এ প্লাস পাওয়া গোল্ডেন পাওয়া কোনো ব্যাপারই না। বোর্ড একজন যেভাবে বেসিক এরকম, বাট মেন খেলাটা হয় কোন জায়গায় গিয়ে? অ্যাডমিশনে গিয়ে। যারা বেসিক গুলা নিয়ে যায় তাদের জন্য চান্স পাওয়া অনেক সহজ হয়। এই কয়েকদিন আগে একটা ছেলে, প্রথমে তার মা, স্যার অবশ্যই সাধন করেছিলাম, আছেন? আমি কই, হ্যাঁ আছে। কিছুক্ষণ পরে তেড়ে নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, কি হয়েছে? সে হচ্ছে কুয়েটে চান্স পাইছে, তারপরে সাস্টেও চান্স পাইছে সিএসসি তে। তো আমার দৃষ্টিকোণ থেকে এত ভালো করা স্টুডেন্ট সে না। নর্মালি হচ্ছে হলো কি, মনে করো যে সেই জাহাঙ্গীরনগর বা রাজশাহী বাসের মানে নর্মাল বাস যেগুলোতে চান্স পাওয়ার মতো, তো ভালো স্টুডেন্ট না। কিন্তু সে হচ্ছে 9-10 পড়ছে, ইন্টারমিডিয়েট পড়ছে, এই যে 4 বছর শিখছে, বেসিক গুলো নিছে, হওয়ার পরে সে কি এখন মনে করো কুয়েটে চান্স পাইছে। আরেকটা তো স্টুডেন্ট ছিল, এরকম ছিল যে ওই ফোন দিয়ে, স্যার আমি চান্স পেয়েছি জাহাঙ্গীরনগরে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। তো বললো যে পজিশন কত? তো বললো যে 63। কত? 63। তো আমারও, আমি তারা বললাম তুমি 63 তে মরছো, কথা বুঝে নাই। ও সেই স্টুডেন্ট একই অবস্থা, 9-10 পড়ছে, ইন্টারমিডিয়েট পড়ছে, ইভেন ওই বেসটা অ্যাডমিশনে পড়াইছিলাম। তো এখন তার মানে এই বাচ্চা সম্বন্ধে কিন্তু আমার ধারণা আছে যে ও কতটুকু। তুমি 63 তে পড়ছো, তো ও চুপ হয়ে গেছে, মানে লজ্জা পাইছে, কথা বুঝছো? তো এখন এত ভালো করছে কি হবে? মানে অ্যাডমিশনের ব্যাপারটা এরকম, তোমরা অনেকেই দেখবে এরকম, যে ভালো স্টুডেন্ট ছিল, এই ছিল, অনেকেই ছিল যে এত ভালো না, কিন্তু সে রেগুলার ক্লাস করে, রেগুলার পরীক্ষা দেয়, চেষ্টা করে,
মিডিয়াম কোয়ালিটি। এরকম অনেকের দেখবে তোমরা অ্যাডমিশনে গিয়ে তারা বিভিন্ন জায়গায় সিট দখল করে আছে। তো ভালো, শুধুমাত্র ভালো স্টুডেন্ট হলেই ভালো জায়গায় চান্স পাওয়া যায়। এখন এবার আসেন যে গুলা শেখা দরকার, যে এই ঢাল বের করার সময় সাইন গেল, কস গেল, টেন কে কেন নেওয়া হয়েছে, যে এই আলোচনা বেশিরভাগ টিচারের করে না। এটা টেন থিটা সূত্র পাঠাইছে, আপনারা তো খুশি, অনেক অঙ্ক মিলতেছে। কেন চিন্তা করছেন যে টেন কে কেন ব্যবহার করা হয়েছে, সাইন কি দোষ করলো, কস কি করলো? দেখেন ঢাল মানে ঢালু, খাড়া। খাড়া মানে কি, আপনাকে স্লাইডিং করছেন না স্লিপারে, এই যে অনেক সময় করেন না, আপনাকে যদি খুব মানে মাইল্ড দেয়, খুবই হালকা দেয়, তো এতে করে কি হবে, পড়ছেন নামতেছে না, একদম ধাক্কা দিয়ে আপনাকে ফেলতে হবে, তাই না? কথা বুঝতেছেন? আবার যদি মোটামুটি দেওয়া হয় তখন হচ্ছে হলো স্পিড ভালো, হ্যাঁ এটা মজা আছে। আবার বেশি খাড়া দিলে কি হবে, এত জোরে গিয়ে নিচে পড়বে, মনে করেন ব্যথা হবে। কথা বুঝতেছেন? তার মানে ঢাল মানে ঢালু, ঢালু মানে কি, খাড়া বেশি, কে বেশি, খাড়া বেশি। তো আমাদেরকে যদি এরকম একটা দেয়, মনে করেন যে এই যে এখানে দিল, এখানে দিল, দিল এ বি আর হচ্ছে এসি, কোনটা খাড়া বেশি? হ্যাঁ বলেন, আপনাদের দৃষ্টির মধ্যে খাড়া কোনটা বেশি? এ বি খাড়া বেশি। তার মানে খাড়া বেশি, তার মানে ঢালের মান বেশি হইতে হবে। এই যে বেশি হইতে হবে, তো আমরা কোণের সাপেক্ষে হিসাব করতেছি, এই কোণটা যা হবে, এটা থিটা ওয়ান, এটা কি থিটা টু, কোনটা বড় হবে? থিটা টু বড় হবে। এবার আসেন তাহলে আমরা একটু চেক করি, সাইন, তারপরে হচ্ছে কস টেন, বাকি তিনটে নেওয়া লাগে না, কারণ বাকি তিনটে হচ্ছে এদের কি উল্টা। তো এখন 0 ডিগ্রির জন্য 0, তারপরে হচ্ছে 30, 45, 60, 90, এগুলো মানগুলো আমরা বের করছি না? তো 0 জন্য 0, এটা কত আসে 0.5, তারপরটা কি 0.707, 0.8661, বাকি মানগুলো উল্টা, 1.866, 0.707, 0.5, তারপরে 0। 3 নাম্বার হচ্ছে 10, 0 কত, 0, 30 কত, পয়েন্ট দেখেন 577, এরপর হচ্ছে 1, এরপরে 1.230, 1.702, আর এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। তো এখন প্রথমে যদি আমরা সাইন এবং কসের কথা চিন্তা করি, দেখেন সাইন এবং কস চিন্তা করলে এই তিনটার মধ্যে সাইন কস টেন, প্রথম টেস্টে হচ্ছে কে ফেল, প্রথম টেস্টে হচ্ছে কস ফেল। আমাদের হিসেবে হচ্ছে হলো কি, যে এবি রেখার ঢাল বেশি হওয়ার কথা, এসি এর কি কম হওয়ার কথা, কোণের মান যত বাড়বে তত কি ঢালের মান বাড়বে, খাড়া বেশি, ঢালু ঢাল। তো এই হিসেবে কস কিন্তু উল্টো হচ্ছে, কোণ বেড়ে যাচ্ছে মান কমে যাচ্ছে, তাহলে কস কি বাদ, কারণ কোণের মান বাড়লে হচ্ছে কস দিয়ে হবে না, কসের সূত্র মান কমে যাচ্ছে। এটা বুঝতে পারছি? তাহলে কম্পিটিশনে টিকে আছে কে কে, সাইন আর টেন। হ্যাঁ এটা হতে পারে, সাইন হতে পারে, টেন হতে পারে, কোন বাড়ার সাথে সাথে কি দুইটা মান বাড়তেছে। এখন এবার সাইন এবং টেন এর মধ্যে টেন কে কেন নেওয়া হয়েছে, বলেন, যা বলেন মুখের অর্ধেক বলার দরকার নেই, পুরোটাই বলেন, কি বলছেন? আচ্ছা যেমন ধরেন, এখানে খেয়াল করেন, এখানে একটা রেখা আছে, আমরা যেটা বললাম যেটা 60 ডিগ্রি, এটা হচ্ছে এবি রেখা, আর এইখানে হচ্ছে হলো যে এই কোণটা হচ্ছে মনে করেন 120 ডিগ্রি, সাপোজ এটা হচ্ছে সিডি রেখা। তো সাইন 60 ডিগ্রি দেন, কত আসে? কি আছে পরটা, দূরে কি 120 কত, ওই যে সাইন প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র প্লাস, ফেরাটা হচ্ছে এই জায়গায়, এই সমস্যা। মানে দুইটা ভিন্ন ভিন্ন রেখা, দেখেন এটা একটা রেখা, এটা একটা রেখা, দুইটা ঢাল কি হয়ে যাচ্ছে, সমান কোণ করে, এটা করতেছে সূক্ষ্মকোণ, এটা কি স্থূলকোণ, বা ঢালের মান সমান। এই জন্য হচ্ছে হলো সাইন হচ্ছে এই টেস্টে ফেল, সে সূক্ষ্মকোণ আর হচ্ছে স্থূলকোণের পার্থক্য করতে পারে না, দুটোর জন্য একই মান আসে। কিন্তু আপনি টেন যখন নিবেন, সে দিবে কি, এটা দিবে +√3, এটা দিবে কি -√3, এই জন্য টেন নেওয়া হয়, কি নেওয়া হয়, টেন নেওয়া হয়, এবং কোণ বাড়ার সাথে সাথে টেনের মানটাও কি বাড়তেছে। দেখেন এই যে এগুলো ফিল করলে বা সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। এই যে হচ্ছিল 10, 0, তারপরে 0.5771, এরপরে 1732, এরপরে অসংজ্ঞায়িত, এগুলো কিন্তু সুন্দর ব্যাখ্যা আছে। ব্যাখ্যা গেলে কিরকম, দেখেন একটা গল্প সাজায়, হ্যাঁ। তো এখন মনে করেন আপনার হচ্ছে যে এই যে বুড়িগঙ্গায় হচ্ছে যে দেখার জন্য গেলেন, ঢাকা শহরে দেখার কিছু নাই, নদী নালা নাই, গেছেন হচ্ছে বুড়িগঙ্গা দেখার জন্য গেলেন, যে একটু দেখে আসি। তো ওখানে হচ্ছে হলো যে মনে করেন যে উঠার সময় এখানে একটা মনে করেন যে ওয়াল আছে আর কি, ওয়ালের মধ্যে উপরে বসা যায়, ঠিক আছে, উপরে কি বসা যায়, জাস্ট বোঝানোর জন্য একটা গল্প বানাইলাম আর কি আপনাদের কিন্তু। এখন ওয়ালে উঠা যায় না, কিন্তু ওয়ালে উঠতে পারলে বসে বসে কি দেখা যায়,
নদী দেখা যায়, যদিও একবার দেখার পরে আর হয়তো দেখতে ইচ্ছা করবে না আর কি, বুড়িগঙ্গা যে অবস্থা। ঠিক আছে, আমি জানি শুনছিলাম যে আমাদের এলাকায় এক লোক এরকম বলতেছিল যে তার সাথে কোন লোক বুড়িগঙ্গা ডুব দিছে, ডুব দিয়ে উঠে পরে মাথার পর উপরে দেয় কি সাবান করতে গেছিল, পরে হাত দিয়ে দেখে টয়লেট। এই হচ্ছে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। তা এখন এখানে এখানে মনে করেন একটা পাশে একটা গাছ ছিল, আপনারা কি করলেন, গাছ থেকে যাওয়া যায় ডাল বেয়ে বেয়ে, যেরকম গাছ থেকে উঠলেন, উঠে উঠে এখানে গিয়ে বসলেন, এই যে হঠাৎ করে মনে করেন ঝড় আসছে, কি আসছে, ঝড় আসছে। এখন ঝড়ে গাছটা মনে করেন যে এমন জোরে ধুলতেছে, আপনারা তো গাছ দিয়ে না বানা সাহস পাইতেছেন না, ঠিক আছে, ক্লিয়ার শুরু করছেন ভয়, ও আল্লাহ রে বাঁচালে, ওর মারে মরে দেন গা, এখন আসছে পরীক্ষা দিই না, পরীক্ষাটা দিয়ে তারপরে মরে দেয়, ঠিক আছে, ছেলেবেলা শুরু হয়েছে। হওয়ার পর এখন বলতেছে মই পাবে কোথায়, মই তো নাই, লোকজন ইয়ে করতেছে। তো এখন মনে করেন এক লোক হচ্ছে হলো যে দেখা যায় বোট বিক্রি করে, সেই করছে আপনাদের যে বললো যে আপুরে আপনাদের জন্য তো মই না, আপনারা স্লাইডিং করে নামেন, কিভাবে নামেন, স্লাইডিং। তো এইখান থেকে মনে করেন একদম সুন্দর করে নেমে গেছে, এই যে এরকম। আরেকজন হচ্ছে হলো যে আরেকজন বললো যে বলে এত আস্তে আমি খুব জোর নামবো, কি নামবো, আমি অনেক সাহসী। তো এই যে এরকম খাড়া খাড়া করে দিচ্ছে যে এরকম, ঠিক আছে, ও নামছে যে এরকম। একজন বলে যে আমি সবচেয়ে সাহসী, একদম সোজা করে দেন, এমন সোজা করে দিয়ে একদম মনে করেন কি গিয়ে এমন জোরে পড়ছে, ওইটা মনে করেন যে বুঝছেন তো, ব্যথা পাইছে, ব্যথা পাওয়ার পরে বলতেছে বোর্ড দেওয়ার কি দরকার ছিল, আমি তো ওয়াল বেয়ে সাইড স্লাইডিং করতে পারতাম। এই যে দেখেন এখানে যখন একদম সোজা করে দিছে, কি দিছে, সোজা করে দিছে, তখন এই কোণটা কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি মানে কি, 1090, 1090 মান কত, অসংজ্ঞায়িত। এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এই অসংজ্ঞায়িত মানে হচ্ছে আসলে বোর্ড দেওয়ার কোনো দরকার ছিল না, এই অসংজ্ঞায়িত মিনিং হচ্ছে এটা, মই দেওয়ার, এখানে সাইডিং দেওয়ার, এগুলো কোনো ব্যাখ্যা নাই। এটা হচ্ছে হলো কি ব্যাখ্যা। আর হচ্ছে হলো আরেকজন হচ্ছে যে এমন ভয় আছে, নামবেই না, না আমার স্লাইডিং করতে ভয় লাগে, কি লাগে, স্লাইডিং। এখন ওর জন্য হচ্ছে হলো যে বিভিন্ন ভাবে হচ্ছে হলো দেওয়ার চেষ্টা করতেছে, অনেক বড় বড় বোর্ড, সেই কোনোভাবে তার আবার ভয় পাইতেছে, মরে যাবে, কি করবে। পরে একজন লোক কি করছে, সাহস করে গাছে উঠছে, গাছে উঠে এভাবে বাঁকা করে ধরছে, না এভাবে হবে না, পরে রাগ করে এভাবে এভাবে নামে, পরে সে অনেকক্ষণ ধরে বসে আছে, দেখেন নামে না। আচ্ছা এইভাবে যদি বোর্ড দিয়ে বসে থাকে, এভাবে নামবে, ও তো এটার মানে হচ্ছে হলো কি যে এটা এটা হচ্ছে হলো এরকম থাকা মানে কি, এই যে এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে কি 0 ডিগ্রি, এর ঢাল শূন্য হওয়া মানে হচ্ছে এখানে এখানে দিয়ে কোনো লাভ হইতেছে না, ও বসেই আছে আগের জায়গায়, কি বসে আছে, নামতে পারবে, নামতে পারবে না, এটা ঢাল 0। আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে হলো কি তার 12টা বাজানো, কি বাজানো, 12টা বাজানো, ওটা বোর্ড না দিলে হইতে আর ওয়াল বাই স্লাইডিং করে নামতে পারতো, এই থেকে লাভ দিলে আরো কম ব্যথা পাবে, তাই না, উপর থেকে ডাইরেক্ট লাভ দিতে পারে। এইবার এই এদের এর অবস্থা দেখে মনে করেন সাথে আরেকজন ছিল ওর মতো ভীতু, এই তো মনে করেন যে ওর কান্নাকাটি শুরু করছে, নামতে পারতেছে না, যে লাস্ট ওয়ান একজন ছিল, ঠিক আছে, সেই বললো যে মনে করেন যে সে আর নামবেই না, নামবেই না, সে বললো যে এখন কি করা, কি করা, বললো আমি এই পাশ দিয়ে আর নামবো না, আমি এই পাশ দিয়ে নামবো, কি দিয়ে নামবো, এই পাশ দিয়ে নামবো। এখন এই পাশ থেকে মনে করেন বোর্ড দিয়ে দিছে, সে গিয়ে মনে করেন বুড়িগঙ্গা গিয়ে পড়ছে, কোথায় পড়ছে, বুড়িগঙ্গা গিয়ে পড়ছে। এই সুইচটা দিতে পার, আজ আগে জানালাটা লাগাই না, আমি দিয়েছি। তাহলে দেখেন এই যে এইদিকে যদি নামে, দেখেন এটা স্থূলকোণ হবে না, স্থূলকোণ হওয়ার কারণে এই রেখার ঢাল কি হবে, মাইনাস। তাহলে ঢাল মাইনাস হওয়ার ব্যাখ্যাটা কি, এখন মনে করেন সে আপনি তার নামাইতে গেছেন, আপনি বুট দিয়ে দিচ্ছেন, সে তো চোখ বন্ধ করে আছে, এখন হচ্ছে নামছে, নামার পরে দেখে কি বুড়িগঙ্গা গিয়ে বসছে, এটা এটা খুশি হবে না আরো বিরক্ত হবে, উল্টে বিরক্ত হবে, ভাই আমার কি করছেন, আমি বলছি এই পাশে নামবো, তার মানে আপনি আমার বুড়িগঙ্গা ফালাই দিলেন। তো এটা হচ্ছে নেগেটিভ, কি হবে, খুশি না হয় আরো কি হবে, কথা বুঝতেছেন। এক জায়গায় দুজন লোক মারামারি করছে, এখন ভালো লোকজন যারা আছে রাস্তায়, হ্যাঁ এরকম করছে হলো যে তো ধরছে, একজন ধরতে গেছে, ভাই মারামারি করে না, এবার করছে কি ওই দুজন মেরে এই লোকের মারামারি শুরু করছে, মাইর দিয়ে শুরু করছে, ওই যারা মারামারি করতেছিল তারাই কি
বললো যে আমরা শালা দুলে ভাই একটু মারামারি করতেছিলাম, তুই এর মাঝখানে ঝামেলা করলি কেন? এই জন্য দুইজনের ধরে ওরা মার দিচ্ছে। এখন উপকার করতে গেলেও সমস্যা। এবার আসেন যে আমাদের আমরা মেইন পড়াশোনা মানে ম্যাথের পড়াশোনায় আসে। এবার দুইটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুই বিন্দুগামী সরলরেখার ঢাল বের করবা। যেমন এখানে একটা পি বিন্দু আছে যেটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, তারপরে হচ্ছে কিউ বিন্দু, সেটা হচ্ছে কি x2 y2। আমাদের বেসিক অনুযায়ী এই যে এখানে হচ্ছে যে এই যে কোণটা যদি থিটা হয় তাহলে এই রেখার ঢাল কত? tan থিটা, ঠিক কি না? এখন এই ঢালের মানটা আমরা কিভাবে বের করব? স্থানাঙ্কের মাধ্যমে বের করব। তো এই কাজগুলো আমরা, এই ক্যালকুলেশনের কাজগুলো আগে আমরা অনেকবার করছি। এটা এটা এই মানটা কত? y1, এখান থেকে একটু কি x1, তারপরে এই মানটা হচ্ছে y2, এখান থেকে একটু কি x2। এখান থেকে যদি লম্বা আঁকা হয়, দেখেন এটা যদি r হয়, এটা থিটা হলে এই কোণটা কি হবে? থিটা হবে। দেখেন এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না? কারণ এই যে সমকোণ সমকোণ এখানে লম্বা আঁকা ছিল সমকোণ, তাহলে বাকিটাও সমকোণ, তাহলে এই বাহু আর এই বাহু কি সমান্তরাল। দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কোন ছেদক যদি ছেদ করে এই দুইটা কোণ কি হয়? সমান। আপনি বলতে পারেন স্যার এটা তো বড়, এটা ছোট। আসলে দেখেন অনেকে কিছু কিছু স্টুডেন্ট এমনও পাওয়া যায়, যদি বলা হয় যে এই কোণটা হয় 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? ও স্যার এটা তাহলে তো 70 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 70। এই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কোণের মান কি বাড়বে? কোণের মান তো আর চাপের উপর নির্ভর করবে না, কোণের মান উপরে রেখার উপরে, কিছুর উপরে। রেখা এরকম আছে, এই রেখা ফিক্সড, তার মানে এই কোণটা কি হয়ে গেল? ফিক্সড হয়ে গেল, এটা বৃত্তচাপের উপর নির্ভর করবে না। এখন এই একটা রেখাকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কি হবে? কোণের মান বাড়বে অথবা কমবে, বুঝতেছেন? এই হিসেবে হচ্ছে দেখেন এই রেখাটা আর এই রেখাটা কি সমান্তরাল না? সমান্তরাল। আর হচ্ছে হলো যে কিউ, এই যে এখানে যে টি যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে কি ছেদক, তার মানে এই এটা থিটা হলে এই কোণটাও কি থিটা। দেখেন আপনারা করে আসছেন যে এই যে এই মানটা এখান থেকে এই মানটা কত হবে? একটু কত হবে? x1, তাহলে এটুকু কত হবে? x2 মাইনাস কি x1 হবে। সিমিলারলি এই মানটা কত হবে? y2 মাইনাস y1 হবে। তার কারণ পুরোটা হচ্ছে কি, একদম পুরোটা হচ্ছে কি y2, এখানে এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা y1, এটাও কি এটাও হবে y1, তো বাকি পার্টটা হবে কত? এই যে এটা। তাহলে আমাদের যে ঢালের সূত্র, ঢাল হচ্ছে tan থিটা, tan মানে কি লম্ব বাই কি ভূমি, y2 মাইনাস y1 ডিভাইড বাই হচ্ছে কি x2 মাইনাস হচ্ছে x1। এটাই হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন হচ্ছে ঢাল বের করার কি সূত্র। সহজ চাপটা, এই চাপটা সহজ। যদি আমরা এভাবে লিখি, দেখেন y1 মাইনাস y2 ডিভাইড বাই হচ্ছে x1 মাইনাস x2, ভুল হবে? উপর থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই একটা, এই যে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন গেলে y1 মাইনাস ছিল প্লাস হবে, আর y2 কি হবে? তারপর নিচেও কি মাইনাস কমন নিব, তাহলে কত হবে? x1 মাইনাস x2, মাইনাস মাইনাস বাদ যাবে, এটা আসবে না? তার মানে এক সূত্র কোনটা করব? সূত্র একটা করলে হবে, একটা কি করলে হবে। তবে খেয়াল রাখতে হবে যদি আমরা y2 থেকে y1 বিয়োগ করি তখন অবশ্যই কি x2 থেকে x1 বিয়োগ করব, আর যদি y1 থেকে y2 বিয়োগ করি তখন হবে কি নিচে হবে কি x1 থেকে x2। তার মানে উপরে কি আসছে? সহজ কথা কি বলতে পারি, উপরে y1 y2 এগুলা কি কোটি, কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই কি ভুজ দ্বয়ের অন্তর। এটাকে বলা হয় কি বাংলায় এভাবে বলে, দেখবেন যে উঠা ডিভাইড বাই হচ্ছে হলো হাঁটা, উঠা ডিভাইড বাই কি হাঁটা, যেটাকে ইংলিশে বলে হচ্ছে রাইজ ডিভাইড বাই হচ্ছে হলো কি রান। রান মানে দৌড়ানো, দৌড়ানো। দেখেন আপনি মনে করেন পি থেকে কিউতে আসবেন, এদিকে আসতে পারতেছেন না, স্লাইডিং করে পড়ে যাচ্ছে, তাহলে প্রথমে এদিকে আসবেন না? এদিকে তার মানে কি হাঁটবেন বা দৌড়াবেন, আর এদিকে কি উঠবেন। তাহলে এই মানটা হচ্ছে কি y2 মাইনাস y1 হচ্ছে কি উঠা, আর এখান থেকে এই বরাবর এটা হচ্ছে কি হাঁটা।
মনে করেন একটা বিন্দু দিলে হচ্ছে হলো যে 2,5, তারপরে দিলে হচ্ছে যে এখানে 4,7। তো এই দুই বিন্দুকে আমি রেখার ঢাল বের করতে বলছি। কি বের করতে বলছি? ঢাল। তাহলে ঢাল কত হবে বলেন? এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে কি x2 y2। তাহলে সূত্র যদি আমরা করি y2 মাইনাস হচ্ছে কি y1, নিচে হচ্ছে কি x2 মাইনাস কি x1। তো উপরে 2 আসে, নিচেও কত আসে 2 আসে, ইকুয়াল টু কত আসে 1 আসে। আপনি যদি উল্টো করেন, মানে প্রথমে যদি ওই যে y1 থেকে y2 বিয়োগ করেন 5 মাইনাস 7, তাহলে তখন হবে কি x1 থেকে x2 বিয়োগ করতে হবে। 5 থেকে 7 গেলে -2, নিচেও -2 কত আসে 1 আসে, পুরোপুরি 1 আসে। কোন সময় প্রশ্ন আসে, 2 মার্কের প্রশ্ন আপনাদের আসবে যে দেখাও যে এত এবং এত বিন্দুর সংযোগ সরলরেখা x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সূক্ষ্মকোণ। তো ঢাল বের করার পরে যদি প্লাস আসে তখন কি বলবো? সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আর মাইনাস আসলে কি বলবো? স্থূলকোণ উৎপন্ন করে। এই যে এই রেখাটা আর কি, প্রথমটা হচ্ছে 2,5, পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে 4,7। এটি সংযোগ করে দেখেন এই যে সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে। কত কোণ উৎপন্ন করবে? যদি আসলে কোণের মানও বের করতে বলে, তাহলে tan থিটা ইকুয়াল টু কি 1। tan কত ডিগ্রি মান 1? 45। তাহলে থিটা হচ্ছে কত? 45 ডিগ্রি। কত কোণ উৎপন্ন করছে সেটাও আমরা কি বের করতে পারবো। অনেক সময় বলবে যে এত 2,5 এবং 4,7 বিন্দুর সংযোগ রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তখন ঢাল বের করে আমরা যদি যদি অন্য কোনো মান আসে, সাপোজ tan থিটার মান আসলো 3/2 আসলো, কত আসলো 3/2। 3/2 কোনো 0, 30, 45, 60, 90 এর মধ্যে কোনো ভ্যালু আছে? নাই। তখন আমরা ইনভার্স করে দিব। কি করব? ক্যালকুলেটর ইনভার্স করেন, কত আসে? 3931 ডিগ্রি। কত ডিগ্রি? 86.31 ডিগ্রি। যেমন এই যে এই দুইটা বিন্দুকে আমি সরলরেখার ঢাল বের করেন। -1 আসে? কত হবে? -5 মাইনাস কি 3 হবে, আর নিচে কত হবে? 2 প্লাস 6 হবে। তো এটা -8, এটা কি +8 -1। তাহলে কত কোণ উৎপন্ন করবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে? 135। আমরা যদি ইনভার্স করি, ইনভার্স করলে কিন্তু কি আসবে? দেখেন অনেকে এসে এই জায়গায় ভুল করে যে tan থিটা হচ্ছে -1, তারপরে কি করে tan থিটা ইকুয়াল টু কি, এবারে ক্যালকুলেটর করলে কিন্তু -45 আসে, তাই না? তো -45 মানে হচ্ছে হলো যে ঋণাত্মক দিকের সাথে। কোন দিকে? -63, 1 2 3 4 5 6 3 1 2 3, এই যে এই বিন্দুটা। তারপর 2 -5 1 2 মাইনাস হবে 1 2 3 4 5, এই যে বিন্দু। তো এই যে দুইটা যোগ করব, এই যে। তো ক্যালকুলেটরে মাইনাস আসা মানে কি x অক্ষের ঋণাত্মক দিকের সাথে হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে ধনাত্মক দিকের সাথে কত হবে? 180 থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? এটাকে লিখবো 10 কত 135 ডিগ্রি। সো দিতে হবে কত? 100 কি 35। ঠিক আছে? প্রশ্ন আসবে যে এত এবং এত বিন্দুর সংযোগ রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে? স্থূলকোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ঢাল বের করব। ঢাল কি আসছে? মাইনাস। ঢাল মাইনাস আসলে কি বলবো? সুতরাং হচ্ছে যে
এই বিন্দুদের সংযোগ সরলরেখা এক্স অক্ষীয় ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে। শেষ লেখা। এবার বই দেন। জ্যামিতি থেকে দুইটা আসবে না, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি হবে? বীজগণিত তিনটা নাকি? জ্যামিতি দুইটা, জ্যামিতি দুইটা, তারপরে দুইটা, কয়টা হলো? 7টা, 4টা দেওয়া লাগবে। আচ্ছা, তো এখান থেকে তোমরা তো 11 পয়েন্ট, হ্যাঁ ত্রিকোণমিতি দুইটা আনসার করতে পারো। ওর সাথে ওর সময় তো সম্ভাবনা হয় নাই। এখান থেকে একটা করবা, তারপরে হচ্ছে যে এখান থেকে দুইটা করবে, এখানে একটা করবা, তাহলে 4টা হয়ে গেল। আর বাকি ছোট ছোট প্রশ্ন কয়টা? কটা? 10। কত হচ্ছে তাহলে? 60। বাকি এমসিকিউ কত? 25। প্র্যাকটিক্যালে কত? বাকি 25 প্র্যাকটিক্যালে। তোমাদের এভাবে এভাবে হবে এই সপ্তাহে, মানে একটা নাইনে আমার ইয়ে হয়েছিল, সংক্ষিপ্ত প্রশ্ন 20টা দিছিল, মানে 10টা দিছিল। হুম? না, ওদের 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 হায়ার ম্যাথ, ওদের হায়ার ম্যাথ পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, ওদের তো প্র্যাকটিক্যাল হয় নাই। দেখো 5 নাম্বার এখানে দেওয়া আছে হচ্ছে হলো এ বিন্দুর স্থানাঙ্ক 3,3p, আর বি হচ্ছে 4, হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে 1। তো এই বিন্দুগামী রেখার ঢাল -1 দেওয়া আছে, পি এর মান বের করতে হবে। আচ্ছা, এখন এবি রেখার ঢাল আমাদের হিসেবে এবি রেখার ঢাল কত হয়? -3p, আর নিচে হচ্ছে 4 থেকে 3 গেলে কত? 1, 1 দিয়ে ভাগ করলে কি থাকবে? এটাই থাকবে। এটা হচ্ছে আমাদের হিসেবে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল। বাট প্রশ্নে বলা আছে, কি বলা আছে? প্রশ্নে বলছে যে এই রেখার ঢাল হচ্ছে কি? -1। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? পি স্কয়ার -3p প্লাস হচ্ছে +1 ইকুয়াল টু কি? -1। সো পি স্কয়ার -3p প্লাস 2 ইকুয়াল টু কি? 0। মিডল টার্ম করলে কত হয়? তাহলে পি এর ভ্যালু কত কত আসবে? হয় এটা তাহলে 2 আর কত আসবে? 1 আসবে, তাই না? 1,2, এটাই হচ্ছে আনসার। ছোট প্রশ্ন আসতে পারে তোমাদের 2 মার্কের জন্য, বা সৃজনশীল প্রশ্ন 2 মার্কের জন্য আসতে পারে। শেষ। এখন তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি?
ধরেন এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। ভেরি গুড। তিনটা তো একই রেখা, তার মানে তিনটা বিন্দু সমরেখ। এ বি ও হচ্ছে সি সমরেখ। সবার শর্ত হচ্ছে যে এবি রেখার ঢাল যা হবে এক নাম্বার, তারপর হচ্ছে কি বিসি রেখার ঢাল আর হচ্ছে এসি রেখার ঢাল, তিনটা কি একই রেখা, তো ঢাল কি হবে, সমান হবে। আর কিছু দেখেন, আরো দুইটা বৈশিষ্ট্য আসবে, সেটা হচ্ছে এবি আর হচ্ছে বিসি, মানে ছোটগুলা যোগ করে বড়টা সমান হবে। যদি আপনার তিনটা বিন্দু যদি সমরেখ না হয় তখন কি হবে, তখন কিন্তু একটা কি হবে, ত্রিভুজ হবে। তো তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে এবি আর বিসি যোগ করে এসি হবে, তখন এবি আর বিসি যোগ করে এসি থেকে বড় হবে। বাট সমরেখা হয়ে গেলে তখন হচ্ছে যে কি দুইটা যোগ করে, ছোট দুইটা যোগ করে বড়টা কি সমান হয়। আর তিন নাম্বারটা কি, এদেরকে দিয়ে যদি কোনো মনে মনে ত্রিভুজ কল্পনা করি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল শূন্য। দেখেন আপনার যদি দুইটা বিন্দু যদি আমরা চিন্তা করি, একটা বিন্দু, এখন বাকিটা বাকিটা যদি এখানে হয়, খেয়াল করেন, তাহলে ক্ষেত্রফল মানে জায়গা দখল করে, এই যে একটু জায়গা দখল করলো। বিন্দুটা যখন এখানে আসলো জায়গা দখল করলো, বাট আগে থেকে কি কমে গেছে, রাইট। বিন্দুটা যখন এখানে আসছে তখন কি হয়েছে, আর জায়গা কি আরো কমে যাচ্ছে। এখন বিন্দু যদি এদের সংযোগ রেখা চলে আসে, মানে সমরেখা হয়, তখন জায়গা কতটুকু নাই, একটা রেখা হয়েছে, একটা কি হয়েছে, রেখা। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য বরাবর থাকতে হবে, প্রস্থ বরাবর থাকতে হবে। এখানে দৈর্ঘ্য আছে কিন্তু কি নেই, ভূমি আছে কিন্তু উচ্চতা নাই। এই জন্য তিনটা বিন্দু মানে সমরেখা মানে কি, এদের উচ্চতা শূন্য, উচ্চতা শূন্য হওয়া মানে ক্ষেত্রফলও কি শূন্য। এখন ম্যাথ করার সময় কোনটা করবো, একটা করলে হয়, বাট প্রথমটা ইজি, প্রথমটা কি ইজি, কারণ পরেরটা দূরত্বটা করতে গেলে অনেক কঠিন হবে, তার রুট আছে, আবার ভিতরে স্কোয়ার আছে, অনেক ঝামেলা। এই জন্য তিনটে বিন্দু সমরেখা থাকলে আমরা কি করবো, প্রথমটা দিয়ে করবো। বাট কেউ যদি সেকেন্ড গুলো দিয়ে করে, তারটাও কি সেকেন্ড হবে, তারগুলো হবে। তো এখানে 4 নাম্বার যে অঙ্কটা আছে, 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এরকম ম্যাথ আসে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, যেমন 6ও আসে, 7ও আসে, এগুলো পরীক্ষায় দেখবেন যে আসছে। 4 নাম্বার দেখেন, এখানে যেহেতু আমাদের কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এটাই করতে হবে, সেই জন্য, এবং বলবেও না, সেই জন্য আমরা সহজ নিয়ম যেটা বললাম, ঢাল ঢাল দিয়ে করবো। এখন ঢালের জন্য আবার সহজ নিয়ম আছে, সহজের উপর সহজ, মানে অপশন আছে, আপনার স্বাধীনতা আছে। কি স্বাধীনতা দেখেন, স্বাধীনতা হচ্ছে এখানে যে এ বি বি সি এ সি বা সি এ তিনটা আছে, আমাদের তো তিনটা করার দরকার নাই, যে কোনো দুইটা নিই। এ বি বি সি নিতে পারি, বি সি এ সি নিতে পারি, আবার এ বি এর সাথে এসি নিতে পারি। একটা সমীকরণ দিয়ে করলেই মানে আমাদের মান বের হয়ে যাবে। এখানে বলছে এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখা, টি এর মান, সম্ভাব্য মান বের করতে বলছে। এখন এখানে আমরা যে কাজটা করবো, আমাদের এই দেখবো এই তিনটার মধ্যে সুন্দর কোনটা বলেন, সুন্দর মানে যেটা জানা জানা আছে, তাহলে এইটাকে দুইবার নিব, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। বুঝেছি, তাহলে এ বি আর এসি নিব, কি নিব, কেউ যদি বিসি আর এসি নেয় ওটা হবে, যেহেতু আপনার অপশন আছে, মানে সহজ যাবে না, আপনি এখানে কঠিন দিকে যাবেন, তাই না। তো এই বিন্দু, যে বিন্দুটা সুন্দর, তার সাপেক্ষে হিসাব করবো যে এবি রেখার ঢাল ইকাল টু কি, ইকাল টু হচ্ছে এসি রেখার ঢাল। যেহেতু এ বি ও সি সমরেখা, সুতরাং এবি রেখার ঢাল যা হবে, এসি রেখার ঢালও কি হবে, তাই হবে। এখন এবি রেখার ঢাল কত হবে বলেন, টি প্লাস ওয়ান না, ওই যে 2+1, ওই যে কোটি y2 মাইনাস y1, তো 2 মাইনাস মাইনাস 1 টু 2+1, আর নিচে কত, t-1 ইকুয়াল টু -2, আর নিচে হচ্ছে কি টি স্কোয়ার মাইনাস হচ্ছে কি টি। এখন এখানে যেটা হবে, অনেকে যেটা করবে, কোরবানিতে যে কাটাকাটি দেখছি, ওই কাটাকাটি দেখার পরে তারা কি করবে, দেখবে যে এইখানে কাটাকাটি হয়, টি কমন নাইলে t-1, t-1, t-1 কি কাটা যায়। ভুল করছি, নিচে রেখে ফেলছি, হ্যাঁ হ্যাঁ নিচে লিখে ফেলছি, এটা হবে +1, আর নিচে তাহলে কত হবে, টি স্কোয়ার মাইনাস হচ্ছে, এবার ঠিক আছে, t+3 তারপরে +1, হ্যাঁ ঠিক আছে।
তাও তাও একই রকম দেখেন, তাও হচ্ছে যে কাটাকাটি অপশন কিন্তু রয়ে গেছে। t+4 এরপর হচ্ছে কি t+1 আর হচ্ছে কি t-1। এখন t-1 কাটাকাটি যায় না, আমরা কাটাকাটি করবো না, আমরা আগে শিখছিলাম যে চলক কাটাকাটি করলে কি মান কি কমে যায়, তাহলে এখানে আমরা আসলে সূত্রই করবো না, এভাবে রেখে দিব। এভাবে রেখে দিয়ে আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করলে হবে 3 × 3t², 3t² - t, আর এখানে হচ্ছে কি t-1 ইন্টু কি t+4। t² প্লাস হচ্ছে 4t মাইনাস t হচ্ছে হলো -4। এটা হচ্ছে +3t হয়, এখানে হলো -3t হবে, -3 + 4 = 0। তাহলে 3t² 3t² না, এখানে হবে 2t² - 3t + 1 = 0। মিডল টার্ম, পৃথিবীর সহজ মিডল টার্ম গুলোর একটা 1 আর কি 2 হবে। সো 2t কমন গেলে t-1 -1 কমন গেলে t-1 = 0। t-1 কমন গেলে 2t-1 হচ্ছে 0, t এর ভ্যালু হচ্ছে 1 আর হচ্ছে হলো হাফ। ডাইরেক্ট লিখলাম আর কি, আপনারা অথবা দিয়ে ওই কবিতা যেটা আছে কবিতা আকারে লিখবেন, হয় এটা = 0 অথবা ওটা 0। তো এখানে একটু যেটা খেয়াল রাখতে হবে, যে মানগুলো সন্দেহজনক, কি জানো, সন্দেহজনক, আমার ওই বাংলালিংক সিমটা তো বন্ধ করে দিয়েছে। আমি তো গেলাম কাস্টমার কেয়ারে গেলাম, কি হয়েছে, বললো আপনার এই সিমটা সন্দেহজনক। আমি কোন কি হা করে তাকাইছি, আমি বলি, এই সিম আমি 2004 সাল থেকে ব্যবহার করি। কত? তোমার তো পৃথিবীতে আসছিলা, তার আগে থেকে ব্যবহার করি। আপনার এখন সন্দেহজনক, তো এটা কি আপনার? হ্যাঁ, আমি ব্যবহার করি। বললো ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে ঠিক করে দেওয়া হবে, আর যদি না হয় আপনাকে আবার ফোন দেওয়া হবে, আপনার নাম্বার নিচে ফোন দিয়ে করবে। এখন ঠিকও করে নাই, ফোনও দেয়, কি হয়েছে আল্লাহ জানে। ওই এই সিম ব্যবহার করার আরেকটা ইন্টারেস্টিং বিষয় কারণ ছিল, দীর্ঘদিন ব্যবহার করার কারণ হচ্ছে যে ওই সময়টাতে এমন হতো যে নতুন নতুন ফোন আসছে, মোবাইলের সিম আসছে, সিমের দাম আর সিমের দাম সেম হয়ে গেছিল। 60 টাকা দিয়ে সিম পাওয়া যেত তখন, আর 60 টাকা দিয়ে সিমও পাওয়া যেত। মানে এটা নিয়ে একটা স্লোগান হচ্ছে আর কি, সিমের দাম সমান হয়ে গেছে। এবং কোনো কিছু লাগতো না, রাস্তা দাঁড়া দাঁড়া দেখি সিমলন সিমলন সিমলন। এখন মানুষ হচ্ছে ইচ্ছে করে সিম দিত তখন, কেন? কারণ সে যে এক্সিস্টিং সিমটা ব্যবহার করবে, ওটাতে মনে করেন 5 টাকা 7 টাকা করে কাটতো, প্রথম প্রথম তো অনেক টাকা কাটতো, 10 টাকা করে কাটতো মিনিটে তখন, প্রথম প্রথম। কিন্তু তখন হচ্ছে হলো কেউ 60 টাকা দিয়ে সিম কিনলে তার 100 মিনিট ফ্রি। অনেক পোলাপান এরকম কি করতো, সিম কিনা 100 মিনিট কথা ফেলাই দিত। কারণ সিম কিনলে মিনিট ফ্রি, 100 মিনিট ফ্রি, তাহলে লাভ না অনেক, এই জন্য কিন্তু। আর ওদের উচিত উদ্দেশ্য ছিল সিমটা নেই, সবাই তা ফেলবে না, দেখে দিবে। তা আমি এরকম একটা নিয়েছিলাম, নিয়ে ইউজ করতেছি, ছিল। তো হঠাৎ করে দেখলাম যে একটা একটা ব্যালেন্স শেষ হয়ে গেছে, এবার ওটা ঢুকাই, ওটা দেখছি টাকা, ঢুকানোর পরে দেখি যে কিন্তু 30 টাকার মতো, এখন দেখি 30 টাকা লেখা, 3034 টাকা। আমি কি রে, এরা তো ঠিক মতো লিখতে পারে না, লিখবে 30 টাকা, 30 পয়সা, লিখছে কত 3034। তখন ইউজ করতেছি, খরচ হচ্ছে করছে, যখন যখনই হচ্ছে হলো যে ওই 30 টাকা পার হয়ে গেছে, তখন দেখি 2900 কত। মানে কাহিনী খারাপ, মানে এখন কিছু একটা হয়েছে, মানে আপনার সিম তো ইয়ে ছিল, বন্ধ ছিল না, মাঝখানে কেউ ভুলে রিচার্জ করে দিচ্ছে 3000 টাকা বা কিছু একটা হয়েছে, আর কোনো ফোনও আসে না। হয়তো সাথে সাথে ফোন দিচ্ছে, যখন বন্ধ দেখছে তখন আর হয়তো ফোন দেন আর কি, কারণ হ্যাঁ এই যে এরকম। আর নর্মালি রিচার্জ হচ্ছে মেসেজ, ওই মেসেজও আসে না, ওরকম মেসেজ আসে না, কি আজব লাইনে কোথেকে টাকা চলে আসছে। আর এরপরে আর একটা কাকতালীয় ঘটনা ঘটছে এরকম। তো তখন বুয়েটে থাকা অবস্থায়, তখন ওই বুয়েটের কাহিনী আর কি, তো 3 সালের বেশ 4-5 দিকের কাহিনী। একটা নাম্বার থেকে ফোন আসছে, আপনি লটারিতে 2 লাখ টাকা পাইছেন। তো আমি বললাম কি হয়, ভালো কথা। তো জানি যে এরকম তখন মানে ফোন নতুন নতুন আসছে, তো নতুন নতুন এরকম ধান্দাবাজি চলতেছিল। কি করতে হবে, আপনাদের ইয়ে দোকান থেকে হচ্ছে 300 টাকার 10টা কার্ড, রিচার্জ কার্ড নিয়ে আসবেন, রিচার্জ কার্ড পাওয়া যায়। তখন আমি মুখ জেনেছি যে এরা ধান্দাবাজ। আমি বললাম যে এরপরে ফোন দিয়েছে, আনছেন? আমি হ্যাঁ আনছি তো, ভাব কি